দুর্গাপুরে এসইউসিআই এর বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি একবার দেখাবো আপনাদের। দুর্গাপুর হাসপাতালের সামনে কিছুক্ষণ আগেই বলছিলাম কড়া নিরাপত্তা রয়েছে, সেখানে ব্যারিকেড লাগানো হয়েছে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এসইউসিআই। অর্পণ রয়েছেন এখান থেকে, কি অবস্থা? মেডিকেল কলেজ হাসপাতাল একেবারেই কিন্তু ব্যারিকেড করে রেখে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেখানে কিন্তু বেশ কিছু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তাকে মোতায়েন রেখেছে। এবং এসইউসিআই কলকাতা এবং দুর্গাপুরের প্রতিনিধিরা তারা কিন্তু পরিবারের সাথে দেখা করতে গেলে কিন্তু সেখানে কিন্তু বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা, এবং তারপরেই কিন্তু শুরু হয় তাদের সাথে বসে, এবং রীতিমতো কিন্তু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে এসইউসিআই সদস্যরা, এবং সেখানে যখন বাধা দেয় তখন শুরু হয় ধস্তাধস্তি। রীতিমতো কিন্তু সেখানে তৈরি হয়ে উত্তেজনা, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হতে থাকছে এই হাসপাতাল চত্বরে। এখানে বাধা কারা দিয়েছিলেন? ওই মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীরা, নাকি এখানে পুলিশ ছিল? একেবারেই কিন্তু পুলিশ মোতায়েন সে অর্থে কিন্তু নেই। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী তারাই কিন্তু সেখানে নিরাপত্তার বিষয়টা দেখছে, এবং গোটা হাসপাতাল চত্বর ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে কেউ শুধু একমাত্র সেখানকার যারা পেশেন্ট ভর্তি আছে সেই পেশেন্টের যারা পরিবার তারা ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না, এবং কিন্তু সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা যেতে গেলে সেখানে আটকে দেওয়া হচ্ছে। হাসপাতাল নিজস্ব নিরাপত্তা রক্ষী ব্যারিকেড করে গোটা হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে। ওকে, যে সময়ের কথা বলছো অর্পণ, ঠিক সেই সময় ছবিটা একবার আমরা দেখবো। বেলঘরিয়া এক বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি বেলঘরিয়া থেকে, কথা বলবো একবার। সুবীর, কি জানতে পারছি আমরা, কি হয়েছিল? দেখো অতনুদা, বেলঘরিয়া নন্দননগর এলাকা, এবং সেই এলাকাতে এক নাবালিকা তরুণীকে খেলার অছিলায় তাকে বাড়িতে নিয়ে যায় ওই এলাকারই বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তী, এবং তাকে বাড়ির ঘরের ভেতর নিয়ে গিয়ে কিন্তু তাকে শ্লীলতাহানি করা হয়। এবং তারপরে সেই নাবালিকা তরুণী তার বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বিষয়টি জানায়, তারপরে কিন্তু তার বাবা মা এলাকার লোককে জানায়, এবং তারপর থেকে বিজেপি নেতা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তারপর গোটা ঘটনার অভিযোগ লিখিত আকারে দায়ের করা হয় বেলঘরিয়া থানায়, এবং বেলঘরিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে, এবং বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এই বিজেপি নেতাকে বিরুদ্ধে পক্সো মামলায় আইন করা হয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে তাকে বারাকপুর আদালতে পাঠাবে বেলঘরিয়া থানা পুলিশ। এবং এই গোটা ঘটনায় বিজেপি যে নেতৃত্ব তাদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে এই যে দেবাশিস চক্রবর্তী সে জড়িত নয়, তাকে পারিবারিক যে বিবাদ সেই কারণে তাকে ফাঁসানো হয়েছে। ধন্যবাদ। কসবা ল কলেজ চত্বরে গণধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনায় এবার যে নিরাপত্তা রক্ষী ছিলেন, অভিযোগ নিরাপত্তা রক্ষী সব দেখার পরেও বাধা দেননি সেই নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তার জামিন হলো ব্যক্তিগত বন্ডে। সিকিউরিটি রুমে, ওই কলেজের ল কলেজের সিকিউরিটি রুমে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছিল, গণধর্ষণ, এবং যে গণধর্ষণের সময় নিরাপত্তা রক্ষী সেখানে থাকলেও তিনি বাধা দেননি বলে অভিযোগ ছিল। অমিত আছে আমার সঙ্গে ফোনে। অমিত, পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত, ঠিক কি কি শর্ত রয়েছে বা কি পর্যবেক্ষণ, কোন পর্যবেক্ষণের ভিত্তিতে তার জামিন হলো? দেখো, পিনাকি বন্দ্যোপাধ্যায় কসবা গণধর্ষণ নিরাপত্তা রক্ষী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত নিরাপত্তা রক্ষী মহাশাসক কেন বাধা দিয়েছিলেন না এমনটা কিন্তু অভিযোগ ছিল। সেক্ষেত্রে আদালতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে বিষয়গুলো তুলে ধরে যে
তিনি একজন নিরাপত্তা রক্ষী ছিলেন, তাকে জোর করে ভয় দেখিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছিল, সেই কারণে তিনি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বা কোনো প্রতিবাদ করতে পারেননি। এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের যে গতিবিধি লক্ষ্য করা গিয়েছে, তা থেকে স্পষ্টত তিনি ভয়ের আতঙ্কে আতঙ্কের মধ্যে ছিলেন। এবং অন্যদিকে নির্যাতিতার যে বয়ান বা নির্যাতিতার যে স্টেটমেন্ট, সেখানেও কিন্তু নিরাপত্তারক্ষী যে ভয়ে ছিলেন, সন্ত্রস্ত ছিলেন, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ রয়েছে। এমনটা কিন্তু আদালতের কাছে তুলে ধরা হয় পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের তরফে। এবং সমস্ত সওয়াল জবাব শেষে আলিপুর জেলা ও দায়রা আদালত আজকে পিনাকি বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে 20,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের তরফে যিনি আইনজীবী ছিলেন, বিশেষ সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী, তিনি কিন্তু জামিন বিরোধিতা করেছিলেন। কিন্তু পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য যে বিষয়গুলি আদালতের কাছে তুলে ধরে, অর্থাৎ একজন নিরাপত্তারক্ষী এবং যে মনোজিৎ এবং তার যারা সঙ্গী যারা ছিলেন তারা যথেষ্ট প্রভাবিত এবং তাদের ভয়ে আতঙ্কের মধ্যে ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষী হওয়া সত্ত্বেও তিনি প্রতিবাদ ও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তো দীর্ঘ লড়াইয়ের পরে আজকে জামিন হয়েছে, এটা ভালো লাগছে এইভাবেই যে হ্যাঁ, একজন নিরপরাধ এইভাবে একটা কাস্টাডিতে ছিল, সেটা কেউ মেনে নিতে পারছিলাম না, সেই কারণেই লড়াইটা চলছিল। নিশ্চয়ই তার এগেনস্টে কোনো সঠিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেশ করতে পারেননি প্রায় 100 দিন পরেও, কিন্তু নিরপরাধ হয়ে যেন একজন কোনো শাস্তি না পায়, এর জন্যই আমাদের লড়াইটা ছিল। অ্যালিগেশন ছিল, কিন্তু তার এগেনস্টে সঠিক কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেননি, তার মানে তো মিলছে না বিষয়টা। দুর্গাপুর সিটি সেন্টার, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। গণধর্ষণের প্রতিবাদ বিক্ষোভ, যে বিক্ষোভ কর্মসূচির অনুমতি ছিল না বলে পুলিশ যখন দাবি করে, তখন বচসা শুরু হয়ে যায়। সেখানকার কি অবস্থা জানবো, সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন দুর্গাপুর সিটি সেন্টার থেকে। অর্পণ, দেখো একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনেই কিন্তু ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন এবং নির্যাতিতার বাবা তিনিও উপস্থিত রয়েছেন। এবং এই মঞ্চ তৈরিকে কেন্দ্র করেই বিতর্ক, কারণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই মঞ্চ তৈরির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। অপরদিকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারেই পুলিশের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে রীতিমতো জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয়। এবং পুলিশের তরফ থেকে কিন্তু বিশেষ ফোর্স মোতায়েন করা হয়, এখানে কমব্যাট ফোর্স ইতিমধ্যে মোতায়েন রয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যে অনুমতি ছাড়াই কিন্তু এই মঞ্চ তৈরি। অবশেষে কিন্তু শুভেন্দু অধিকারী এই মঞ্চে পৌঁছায় এবং তিনি বক্তব্য রাখছেন এবং পুলিশ যথেষ্ট কিন্তু তৎপর রয়েছে, কারণ একেবারেই কিন্তু দেখা যাচ্ছে যে কমব্যাক ফোর্স এই গোটা এলাকাকে ঘিরে রেখেছে। এবং এই নিয়েই কিন্তু পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক লক্ষণ গড়ুই বচসায় জড়িয়ে পড়ে এই অনুমতি বিতর্ক নিয়ে। এর পরেই কিন্তু ধস্তাধস্তি রীতিমতো, তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছায় এবং তিনি ইতিমধ্যেই কিন্তু বক্তব্য রাখছেন এই মঞ্চে। অতনুদা, অনুপ সঙ্গে থাকো অনুপ। শুভেন্দু অধিকারী বলছেন এই ধর্ণা মঞ্চ থেকে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে যদি এই ধর্ণা মঞ্চ পুলিশ ভাঙে তাহলে আবার গড়বেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুলিশের দিকে। আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? এখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন লক্ষণ গড়ুই। ধমকাচ্ছে ডেকোরাসকে, ধমকাচ্ছে লাইটম্যানকে, ধমকাচ্ছে মাইকম্যানকে, কেস দেওয়া হবে, ব্যান্ডে করবেন না। আমরা বলেছি মানুষেরকে নিয়ে প্রোগ্রাম করছি। বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবর্তন চাইছে। দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুর মানুষ রাস্তা নেমেছেন, সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে, তীব্র বিরোধ করছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে নির্যাতিতার বাবা। শুভেন্দু অধিকারী বলছেন এ আমাদের বাংলার লজ্জার, অন্য রাজ্যের মেয়ে এখানে এসে গণধর্ষণের শিকার হচ্ছেন, আমাদের বাংলার লজ্জা। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি।
ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এটা আমাদের লজ্জা, অন্য রাজ্য থেকে তারা এসেছেন, এখানে এসেছেন যিনি, তাকে আমরা রক্ষা করতে পারিনি, তার সম্মান রক্ষা করতে পারিনি, এটা আমাদের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা। কি বলবেন? শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। ও গতকালকে ধর্ষকের মধ্যে ধর্ম খুঁজেছিল, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কয়েকটা নাম সেটা পোস্ট করে বলেছিল এই সম্প্রদায়ের মানুষ ধর্ষক, আর বেছে বেছে কয়েকটা নাম বাদ দিয়েছিল অন্য সম্প্রদায়। এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা ধর্ষকের বিরুদ্ধে ছিল, যেটা ধর্ষককে ভয় ভরা প্রবৃত্তি কমানো সমাজ থেকে, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। এই শুভেন্দু অধিকারীর লজ্জা করানো রাজনীতি করতেও কখনো ধর্ষকের মধ্যে ধর্ম খোঁজে, কখনো ধর্ষকের মধ্যে দল খোঁজে। ধর্ষকই হয়। আজকের ঘটনা সারা ভারতকে চমকে দিয়েছে। ত্রিপুরায় 14 মাস ধর্ষণ করেছে, তারপর পালিয়ে গিয়েছিল, অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো, যে ধর্ষক সে বিজেপি। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে ফাঁসির কাছে কিংবা জেলের পিছনে। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ, এবং এই তদন্ত প্রক্রিয়া উড়িষ্যা পুলিশ এবং উড়িষ্যা গভর্নমেন্টের অফিসিয়ালরা সন্তোষ প্রকাশ করেছেন। কারণ মমতা ব্যানার্জির প্রশাসন আইনের শাসন করে। মমতা ব্যানার্জির রাজত্বে যদি কোনো অপরাধ হয়, অপরাধীর জায়গা হবে জেলের পেছনে। আর এই শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ মারবে, অপশন দিয়ে রাজনীতি করবে, আর অপরাধীকে কাটতে রাখবে। সেটাই এদের চরিত্র। বাংলার মানুষ এদের চেনে বলেই বাংলার মানুষ বারবার এদের ছাড়ে রাখছে, তারা গালে ছাপ করবে। ধন্যবাদ। গতকালই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কোন পথে, কতজন গ্রেপ্তার, কারা তারা, জানবো। আমার সঙ্গে সরাসরি অর্পণ রয়েছে। অর্পণ, দেখো একেবারেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়, এবং যেটা জানা যাচ্ছে এই 4 জন স্থানীয় যে গ্রাম রয়েছে, অর্থাৎ একেবারেই যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, তার পাশেই বেশ কয়েকটি গ্রাম, সেই গ্রামেরই তারা বাসিন্দা, তারা সাধারণ স্থানীয়, এবং সেখান থেকেই কিন্তু পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে, তারপরে আরও 1 জনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কিন্তু 3 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি যেমন এগিয়ে নিয়ে যেতে চাইছে, অপরদিকে কিন্তু আরও 1 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছেন। যদিও এখনো পর্যন্ত 1 জন এই ঘটনায় অধরা রয়েছেন, এবং নির্যাতিতার যে বন্ধু তাকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সে কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে, কারণ তার কাছ থেকেও বেশ কিছু তথ্য পুলিশ সংগ্রহ করছেন, এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার। 4 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত ঘটনা, এবং পুলিশের তদন্তে সবচেয়ে বড় হাতিয়ার এক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। প্রায় 1.5 ঘন্টার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের নজরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায়
শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে। অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো নয় রেপ এইটুকুই জানি। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। না স্যার, এইসব কেসে ছিলাম।